শুদ্ধ ভাই যেদিন থেকে বুঝেছে আমার তাকে ভালো লাগে, সেদিন থেকে আজ পর্যন্ত অন্য মেয়েদের নিয়ে আমার সাথে শুধু মজাই করে গেল। আমি মেয়ে বলে বুঝি আমার রাগ থাকতে নেই, কষ্টও থাকতে নেই, অভিমানও থাকতে নেই। আমি একদিন আমার অনিচ্ছা কী করলাম তাতেই আমাকে। আবারও থেমে যায়। কাঁথার ভেতর মুখ নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে ফাইজের। খারাপ লাগলো। শুধু মজা করেও তার বোন তো সত্যিই কষ্ট পেত। এই যে এখন সেই মেয়েকে বিয়ে করতে চাইলেও জানি এমনি বলেছে, তবুও তো ফারা কষ্ট পাচ্ছে। ঠিক যেমন ফারা অভিমান করে বিয়ের ব্যাপার এড়িয়ে যেতে চাওয়ায় শুদ্ধ রেগে আছে। সত্যিই তো তার বোন মেয়ে বলে কি রাগ নেই? কান্তিলের আলো ফুটুক আগে, তার বোনটাকে কষ্ট দেওয়ায় ওর পিঠের হাড় ভাঙবে। তার মাকে নয়তো ইনায়াকে ফারার সাথে থাকতে বলবে। সেজন্য দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। শুধু নামাজ পড়ে বেরিয়ে শুয়ে পড়ে। ভীষণ মাথা ব্যথা করছে, শরীর খারাপ লাগছে। বেশ কিছুক্ষণ পর থেকে ছেলেটা হাঁসফাঁস করে, বারবার এপাশ ওপাশ করে, দুহাত ভাঁজ করে, এক পা আরেক পায়ের ওপর রেখে ঘন ঘন শ্বাস ফেলে। ফ্যানের বাতাসে যেন কুকড়ে যায়, চোখ মেলে তাকাতে পারে না, বিড়বিড় করে। সামিয়া তার ঘর থেকে বেরিয়ে এসেছে মূলত শুদ্ধকে রাতের খাবার দিতে। টিনা বেগম ঘুমিয়েছে। সে ছাড়া আর কে খেতে দিবে শুদ্ধকে? রাগ দেখালে দেখাবে না হয়, মানুষটা না খেয়ে থাকবে ভাবলেই কেমন যেন লাগে। সামিয়া শুদ্ধর ঘরে উকি দিলে অবাক হয়। ঘরের লাইট জ্বালানো, আর শুদ্ধ কেমন যেন কুকড়ে আছে। ভালোই গরম পড়েছে। তাহলে লোকটা এভাবে ঘুমিয়েছে কেন? সবচেয়ে বড় কথা, এত গরমে এসি থাকতে ফ্যান কেন দিয়েছে? ফ্যান দিয়েও কুকড়ে যাচ্ছে। সামিয়া এগিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়ায়। শুদ্ধ কি যেন বিড়বিড় করে। সামিয়া অভিজ্ঞ চোখে শুদ্ধর দিকে তাকিয়ে কিছু বুঝলো যেন। ডান হাত বাড়ায় শুদ্ধর কপালের দিকে, যদিও ভীষণ ইতস্তত করছে। এসব রেখে কাপা হাতে শুদ্ধর কপাল স্পর্শ করলে হাতে যেন ছ্যাঁকা খায়। অনেক গরম কপাল। বুঝলো শুদ্ধর জ্বর এসেছে। দ্রুত এগিয়ে গিয়ে ফ্যানের সুইচ অফ করে দিল। এরপর শুদ্ধর গায়ে কাঁথা জড়িয়ে দেয়। শুদ্ধ বোধহয় একটু আরাম পেল। সামিয়ার ভীষণ খারাপ লাগলো। হাসি খুশি মানুষদের অবস্থা শোচনীয় হলে সত্যি খুব খারাপ লাগে, কিন্তু সামিয়ার যেন খারাপ লাগার মাত্রা অনেক বেশি। শুদ্ধর শুকনো মুখটা দেখে 18 বছর বয়সী সামিয়ার চোখের কোণে পানি জমে। হাঁটু মুড়ে শুদ্ধর মাথার কাছে বসে। কাপা কাপা বা হাতে শুদ্ধর চুলের ভাঁজে হাত চালায়, বিড়বিড় করে। রাত 12টার কাছাকাছি। ইরফান ফেরেনি। মায়রার ঘুম আসছে না। মন খারাপ লাগছে মেয়েটার। ইরফান থাকলে যে মেয়েটার মায়রার সাথে বসে গল্প করতো এমন নয়, তবে ইরফানের উপস্থিতি ঘরে থাকলে মায়রার বোধ হয় ভীষণ ভালো লাগতো। এই ঘরের মাঝে তার ছটফট লাগলো। বিড়বিড় করে ইরফানকে ধুয়েও দিল। রাত বিরেতে ভালো মানুষেরা কখনো বাইরে থাকে না। ওই লোকটা তো খবিস। ভালো তো নয়, এজন্যই বাড়ি ফিরছে না। মায়রার একটাই কথা। বেশ অনেকক্ষণ পর মায়রা ঘর থেকে বের হয়। এই ঘরে বেশি খারাপ লাগছে, ভাবলো একটু ছাদে যাবে। আজ ইনায়াকে খুব মনে পড়ল। এখন ইনায়া থাকলে সে আর ইনায়া দুজন একসাথে যেতে পারতো। রীতা আর ও দুজন কাজের মেয়ে। ওরা সবাই ঘুমিয়ে গিয়েছে। মায়রা একা একাই টিপ টিপ করে ছাদের দিকে এগোলো। ছাদের দরজায় পা দিয়ে মায়রা এদিক ওদিক তাকায়। অতটাও অন্ধকার নয়। চাঁদের মিটিমিটি আলো ছাদ জুড়ে ছড়িয়ে পড়েছে। মায়রার একটু ভয় ভয় লাগলো, তবে পাত্তা দিল না। ভয়কে তাড়িয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। রাতের অন্ধকারে মিটিমিটি বাতাস মায়রার গা ছুঁয়ে দেয়। কি যে ভালো লাগছে তার। গায়ের ওড়না খুঁড়ে এক পাশে রেখে দিল। খোপা করা চুলগুলো খুলে দিল। এরপর চোখ বুজে দু হাত মেরে একা একা গোল হয়ে ঘুরে। থেকে থেকে বাতাসের বেগ বাড়ে। মায়রাকে আলতো ধাক্কা দেয়। মায়রার মন ভীষণ ভালো হয়। কিছুক্ষণ পর ছাদের অনেকটা কিনারায় গিয়ে মায়রা দাঁড়ায়। এখন যেন বাতাস গায়ে লাগছে বেশি। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ইরফানের মুখটা ভেসে ওঠে চোখের পর্দায়। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি চওড়া হয়। মৃদু স্বরে বলে, তুমিই আমার শিশুওয়ালা, আমি খুব জানি, কিন্তু ধরা দাও না নিষ্ঠুর শিশুওয়ালা কিনা। একটু থেমে থেমে লম্বা শ্বাস নেয়। এরপর দুহাতের বাহু আড়াআড়ি ভাবে আঁকড়ে ধরে গেয়ে ওঠে, যার কথা ভেবে শিহরণ। এই এক লাইন গাইতে ইরফান পেছন থেকে মায়রাকে দু হাতে জড়িয়ে নেয়। মায়রার বলার পরের লাইন থেকে গেয়ে ওঠে, যে আমার জীবন বরণ এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ এ মন, যেন এক নতুন সকাল ভেঙে দিয়ে ঘুমের জাল। এতটুকু গিয়ে মায়রার কানের কাছে মুখ নিয়ে এরপরের থেকে লিরিক্সের শেষ বাজায়। মায়রা স্তব্ধ হয়ে ইরফানের বুকে শরীরের ভার ছেড়ে দেয়। ইরফান এত সুন্দর গান গাইতে পারে। সে আগে কখনো ইরফানের গান শোনেনি, আজই প্রথম। সে ভাবতো ইরফান শুধু শীষ বাজাতে পারে।
কানের কাছে সেই পরিচিত সুরেলা শীষ শুনতে পেয়ে মায়রার দেহে ক্ষণে ক্ষণে শিহরণ যাকে আবেশে চোখ বুঝে নেয়। যেটুকু তার ভারে দাঁড়িয়েছিল সেটুকু ইরফানের ওপর ছাড়ে। ইরফান আগলে নিল মায়রাকে, ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রাখা, তবে শীষ বাজানো থামালো না। সামিয়া মেঝে থেকে উঠে দাঁড়ায়। শুদ্ধর জ্বর বাড়ছে তো বাড়ছেই। সে দ্রুত ওয়াশরুম থেকে মগ ভর্তি করে পানি আনে। এরপর তার গায়ের ওড়নার এক কোণা ভিজিয়ে ভিজিয়ে উল্টে পাল্টে শুদ্ধর কপালে পট্টি দিতে থাকে। শুদ্ধ বিড়বিড় করে কি যেন, সামিয়া বুঝল না। তার চোখে মুখে ভীষণ চিন্তা। কয়েকবার ডেকেছে শুনেছেন বলে, কিন্তু শুদ্ধ কোনো সাড়া দেয়নি। একটা ওষুধ খাইয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু তার কাছে তো ঔষধ নেই। এখানে আছে কিনা তাও জানে না। এদিক ওদিক তাকিয়ে খুঁজে পেল না, তাই হতাশ হয়ে এই জলপুরটিকেই আপাতত ভরসা করে। একটু পর পর ওড়নার কোণা ভিজিয়ে শুদ্ধর কপালে পট্টি দেয়। রাত বেড়ে যায়। শুদ্ধর জ্বর প্রথমে বাড়লেও জলপট্টি দেওয়ায় তাপটা একটু একটু করে কমে আসে। তখন বাজে রাত 3:30 প্রায়। সামিয়ার ক্লান্তিতে চোখ বুঝে আসে। মেয়েটা চোখ বুঝল না, ক্লান্ত শরীর নিয়ে শুদ্ধর কপালে পট্টি দিতে থাকলো। একটু পরপর হাতের উল্টো পিঠে চেক করে। আরও 1 ঘন্টা পেরিয়ে যখন ঘড়ির কাঁটা জানান দেয় 4:30, তখন শুদ্ধর জ্বর অনেক নেমে আসে। গা হালকা ঘেমে ওঠে। শুধু নিজেই তার শরীর থেকে কাঁথা ফেলে দেয়। সামিয়া দেখল শুদ্ধর গলার দিকটা ভেজা। মেয়েটা সময় নষ্ট না করে দ্রুত ফ্যান অন করে দেয়। শুদ্ধ নড়ে চড়ে ওঠে। রাতে না খাওয়ায় ভীষণ খিদে পেয়েছে। ঘরের লাইট অফ না থাকায় পেটের ক্ষুধায় ছেলেটার ঘুম ছুটে যায়। পিটপিট করে চোখ মেলে ডান দিকে ঘাড় কাত করে সামিয়াকে দেখে অবাক হয়। ডান হাতে কপালে 2বার স্লাইড করে। এরপর উঠে বসে। ঘড়ির কাঁটায় সময় দেখল 4:40। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে, তুমি এখানে কি করছো? সামিয়া ভয় পায় লোকটা আবার তাকে বকবে নাকি। শুদ্ধ গম্ভীর গলায় বলে, এত রাতে আমার ঘরে কি করছো? সামিয়া মাথা নিচু করে চাপা স্বরে বলে, আপনার জ্বর এসেছিল, এর জন্য জ্বরপট্টি দিয়েছি। শুদ্ধর শরীরটা এখনো খারাপ লাগছে। সে মেয়েটাকে কিছু বলতে গিয়েও বলল না। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সামিয়ার দিকে। সামিয়া মাথা তুলে শুদ্ধর দিকে তাকালে একে অপরের চোখাচোখি হয়। সামিয়ার সাথে সাথে চোখ নামিয়ে নেয়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি বাইরে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আপনি তো রাতে খাননি। শুদ্ধ অবাক হলো। মেয়েটা সব খেয়াল রাখে তার। ইন্টারেস্টিং লাগার কথা, কিন্তু শুদ্ধর উল্টো লাগলো। তার কপালে চিন্তার ভাঁজ। মৃদু স্বরে বলে, তুমি রাতে ঘুমাওনি? সামিয়া মাথা নিচু করে রেখেই উত্তর করে, না। শুদ্ধ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। মেয়েটা তার একটু বেশি খেয়াল রাখে না। তার মা যখন থেকে এই মেয়েটাকে নিয়ে এখানে থাকতে শুরু করে, এর 15 দিন পেরিয়ে যাওয়ার পর শুদ্ধ তার মাকে জিজ্ঞেস করেছিল মেয়েটার ব্যাপারে। মেয়েটার বাড়ির কেউ কিছু বলল এখানে থাকার জন্য। তার মা উত্তরে বলেছিল কিছু বলবে না, বরং খুশি হবে। শুদ্ধ কথাটা শুনে অবাক হয়েছিল। নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি গিয়ে থাকলে কেউ খুশি হয়? তার মা আবারও বলেছিল মেয়েটা তার দুঃসম্পর্কের মামা মামির বাড়িতে থাকে। বাবা মা নেই, তার বাড়িতেও মাঝে মাঝেই গিয়ে থাকে। শুদ্ধর খারাপ লেগেছিল। সে আর কোনো কথা বলেনি, কিন্তু তার মা যে মেয়েটাকে তার সাথে জুড়ে দেওয়ার কথা ভাবছে, এই ব্যাপারে কথা বলেনি। সে বুঝেছে তার মা মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখে, খুব আদর যত্ন করে। তার মাকে সে বুঝিয়ে নেবে কোনোভাবে, কিন্তু এখন তার কাছে মেয়েটাকে ভয়ানক লাগছে। এতদিনে মেয়েটার তার প্রতি এত খেয়াল রাখার ব্যাপারটা খেয়াল না করলেও আজ ভীষণ চোখে লাগলো। শুদ্ধ গলা ছেড়ে বলে, আমি এখন খাবো না, তুমি বসো। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, মন দিয়ে কথাগুলো শুনবে, বুঝছো? সামিয়া অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। তার সাথে কথা বলবে, তাও আবার ইম্পর্ট্যান্ট? কি কথা বলবে? প্রশ্নাত্মক চোখে শুদ্ধর দিকে তাকায় মেয়েটা। শুদ্ধ সামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বেড থেকে উঠে দাঁড়ালো। এরপর মৃদু স্বরে বলে, ওকে বসতে হবে না, মন দিয়ে শোনো আমার কথাগুলো, তাহলেই হবে। শুধু তার ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ায়। অর্ধেক খোলা জানালার ঠাই ঠেলে পুরোটা খুলে দেয়। এরপর অন্ধকার রাতের আকাশে দৃষ্টি নিবদ্ধ করে রেখে বলে, তোমাকে কথাগুলো বলবো, আজ এসব তোমাকে বলা প্রয়োজন, তবে এত ডিটেলসে বলছি কারণ তোমাকে আমার ভালো লেগেছে। ভীষণ শান্তশিষ্ট একটি মেয়ে তুমি। লাইক ইউ
আর মাই ফ্রেন্ড। আমি জানি তুমি ছোট, তবে আমার মনে হয় তুমি যথেষ্ট বুঝদার। কথাগুলো বলে শুদ্ধ একটু থামল। সামিয়া অবাক হয়ে শুদ্ধর পানে চেয়ে আসে। শুদ্ধটাকে ভালো লেগেছে কতটা শুনে সামিয়ার কি যে ভালো লাগে, কিন্তু লোকটা তাকে কি বলতে চায় ভাবনার মাঝে শুদ্ধ বলতে শুরু করে। ভার্সিটি লাইফে যখন পা রাখি তখন ভীষণ বোকাশোকা এক ছেলে ছিলাম, লাইক আবাল টাইপ। কথাটা বলেই শুদ্ধ হেসে ফেলে। এরপর আবারও বলে, আসলে আমি গ্রামের ছেলে, তোমাদের গ্রামেরই ছেলে। যদিও আমি তোমাকে চিনি না, মেয়েদের চিনতাম না সেভাবে। সে যাই হোক, গ্রাম থেকে শহরে আবাল ছেলেদের কি শহরে মেয়েরা পছন্দ করে? একদমই নয়। আমি আবাল ছেলে হওয়ায় ফার্স্ট ইয়ারে অনেক র্যাগের শিকার হয়েছিলাম। যদিও পরবর্তীতে আমার ভাই ইরফান জানতে পারলে সবগুলোকে ধুলাই দিয়েছে ফার্স্ট ইয়ার হয়েও। এরপর আমাকে আর এসব ঝামেলায় পড়তে হয়নি। সে যাই হোক, যেটা বলছিলাম, গ্রামের আবালদের মতো কোনো শহরের মেয়ে পছন্দ করে না, এই ধারণা নিয়ে খুব সাদামাটাভাবে পড়াশোনা করতাম, টিউশন করতাম। কিন্তু আমার ধারণা ভুল ছিল, কারণ কখনো কখনো গ্রামের মেয়েরা অহংকারী হয়। তারা আবাল ছেলেদের দেখে থুতু ফেলে। আবার কিছু শহরের মেয়ে পবিত্র ফুলের মতো মনের অধিকারী হয়, যারা সেই আবালদের পারলে মাথা থেকে আরও উপরে উঠাতে চায়। শুধু দুহাত পেন্টের পকেটে রাখে। দূর থেকে ফজরের আজান ভেসে আসে। শুধু ততক্ষণ চুপ থাকলো। সামিয়া ও নীরবে অপেক্ষা করলো শুদ্ধর পরবর্তী কথা শোনার জন্য। শুধু রাতের অন্ধকারে ফারার মুখ দেখতে পায়। তার ফারা পাখিটা কি ভীষণ যত্নশীল। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। আজান শেষ হয়ে গেলে শুদ্ধ মৃদু হেসে বলে, ফারহা তেমনই এক পবিত্র ফুলের ন্যায় মনের অধিকারে। সে আমার মতো আবালকে পছন্দ করেছিল। মেয়েটা ছোট ছিল, কিন্তু তার অনুভূতি কী যে নিখুঁত ছিল। আমার পা তো আগেই পিছলে ছিল, কিন্তু কি করে বলতাম? আমি কিন্তু তোমাদের গ্রামের এক মধ্যবিত্ত সন্তান। আমি শহরে মেয়ে ফারহার যোগ্য নই। তাই ভেবেছিলাম ফারহা আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে। ডিসিশন নিয়েছিলাম আমাকে চিরকুমার থাকতে হবে। ফারহার জায়গা কাউকে দিতে পারবো না, নেভার। শুধুর লাস্ট শব্দটা কেমন ভারী শোনালো। সামিয়া টলমল চোখে পিঠ ফিরিয়ে রাখা শুদ্ধর দিকে চেয়ে আসে। শুদ্ধ পিছু ফিরিয়ে সামিয়া দ্রুত মাথা নিচু করে নেয়। শুদ্ধ কয়েক পা এগিয়ে এসে বলে, তোমাকে এসব বলার কারণ তুমি অবশ্যই ধরতে পেরেছো। আমি জানি তুমি ভাবতে পারো আমি যদি আবালি থেকে যেতাম সারা জীবন, তবে আমাকে অন্য কেউ পেতে পারতো, রাইট? বাট ইটস রং। বউ হলে ফারহাই হতো, নয়তো চিরকুমারের ট্যাগ নিয়ে ঘুরতে হতো। এখন তো অবশ্যই ফারহা বউ হবে। তাই আমি চাইছি না আমাকে নিয়ে কেউ মিথ্যা ভাবনা ভাবুক। শুদ্ধ এগিয়ে এসে বেডের ওপর থেকে তার ফোন বের করে ফারার একটা পিক বের করে। শুদ্ধ নিজে কিছুক্ষণ চেয়ে থাকে পিকটার দিকে। এরপর সামিয়ার সামনে পিকটা ধরে বলে, এই যে আমার হবু বউ। সামিয়া পিট করে দেখে ফোনের স্ক্রিনে এক হাস্যোজ্জ্বল মেয়ের মুখ। তার চোখ পানিতে টইটম্বুর। শুদ্ধ তার ফোন পকেটে রেখে মৃদু স্বরে বলে, এত সব তোমাকে কেন বললাম? এমনি কি পিকটাও দেখালাম, এর কারণ আছে অবশ্যই। আমি চাই কেউ আমায় না চেয়ে আমার ভালোবাসা পাওয়ার জন্য যেন দোয়া করে, কারণ আমাকে চাওয়া মানে তার টাইম ওয়েস্ট। আর আমার ভালোবাসা পাওয়ার জন্য দোয়া করলে আমার ইচ্ছে পূরণের রাস্তা ছোট ছোট কাঁটা থাকলে সেগুলো পিষে যাবে দোয়ার বদলতে, বুঝছো? সামিয়া বেশ কিছুক্ষণ চুপ থেকে তার চোখের জলটুকু টুক করে পড়া থেকে বহু কষ্টে নিজেকে সামলায়। এরপর মাথা নিচু করেই ছোট করে বলে, জি। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমাকে আমি আমার ফ্রেন্ড বলেছি। ফ্রেন্ডের মাঝে বয়স, বাজেট ম্যাটার। মায়ের সাথে আমি কথা বলবো। আমার মা তোমাকে কিভাবে কি বলেছে, কিভাবে কথা দিয়েছে, আমি কিছু জানি না। আমার মনে হলো আমার মায়ের চেয়ে তুমি বেশি কষ্ট পেতে পারো, তাই আগে তোমার সাথে ক্লিয়ার করে নিলাম। আমার মা আমার মতামত না নিয়ে তোমাকে কথা দিয়েছে, তার জন্য আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। সামিয়া চুপ থাকে। শুদ্ধ আবারও বলে, তোমার নামটা যেন কি? সামিয়া ঢোক গিলে ছোট্ট করে বলে, জি সামিয়া। ওকে ওকে, নাইস নেম। তুমি এবার যেতে পারো। আমার কোনো কাজ আর হাত লাগাবে না। আমার না হওয়া বউ ভয়ঙ্কর রকম ভালো, বুঝলে?
আমার কপালে কোনো মেয়ে হাত দিয়েছে জানলে বটি দিয়ে কপাল দুভাগ করে দিবে। যদিও কাজটা ভয়ঙ্কর, কিন্তু ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। একটু থেমে বলে, আচ্ছা এসব বাদ দাও, তোমার কীরকম ছেলে পছন্দ আমাকে একটা লিস্ট দিও। আমি 1 উইকের মাঝে ফার্স্ট ক্লাস ছেলে খুঁজে এনে তোমার বিয়ের ব্যবস্থা করব। সামিয়া ভেজা চোখে মলিন হাসল। সে তো এই মানুষটাকেই চায়। বলতে ইচ্ছে করো, আমি তো আপনাকে চাই সাহেব, কিন্তু মনের কথা মুখে উচ্চারণ করার সাহস পেল না। শুধু হেসে বলে, আমার মতো কাউকে চাইলে দিনরাত কাঁদতে হবে। তুমি শান্তশিষ্ট মেয়ে, তোমার এত কাঁদতে হবে না। আমি তোমাকে একটা ভদ্র সেরে এনে দিব নে, নো টেনশন। শুধুর চোখে পরে সামিয়ার হাতের আংটি। জিজ্ঞেস করতে গিয়েও করে না মেয়েটা বিব্রত বোধ করবে। এর চেয়ে এই ব্যাপারে তার মায়ের সাথে কথা বললে ব্যাটার হবে। এরপর শুদ্ধ সামিয়ার পাশ কেটে তার ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আমি আবারও খুব সরি তোমার সাথে এই ব্যাপারে লেট করে আলোচনা করার জন্য, আর আমার মায়ের তোমাকে কথা দেওয়ার জন্য আরও বেশি বেশি সরি। শুধু তার ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে সামিয়ার চোখে জমানো এতক্ষণের অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। তার জীবনটা কেমন জানো। ডান হাতে চোখের পানি মুছে চুপচাপ শুদ্ধর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে মলিন হেসে বিড়বিড় করে, আপনাকে পেতে সৌভাগ্য নিয়ে জন্মাতে হতো সাহেব, কিন্তু আমি যে অভাগী। শুদ্ধ ডাইনিং টেবিলের ফলের ঝুড়ি থেকে একটি আপেল কামড়ে কামড়ে খাচ্ছিল। সামিয়াকে তীক্ষ্ণ চোখে দেখলো। তার মায়ের উপর রাগ হলো। তার মা এরকম একটা বোকামি কেন করলো? সে তো অসুস্থ নয়, একদম সুস্থ প্রাপ্তবয়স্ক। তার মতামত না নিয়ে এরকম একটা কাজ করায় এই মেয়েটা কষ্ট পাচ্ছে। সে কিছু একটা ভেবে হাসল। শুদ্ধ ভার্সিটি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। পকেট থেকে ফোন বের করে ফাইজকে একটা কল করলে সাথে সাথে কল রিসিভ হয়। শুদ্ধ বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, সাথে ফাইজকে প্রশ্ন করে, ফারহা কোথায়, কি করছে, কেমন আছে, খেয়েছে? ওপাশে ফাইজ বিরক্তি মুখে চোখ বুঝে আছে, চোখের উপর ডান হাত রাখা। শুদ্ধ কথার উত্তর না করে ডান হাত বাড়িয়ে বেডের অপর পাশে হাতিয়ে ইনায়াকে খোঁজে। ফাঁকা মনে হওয়ায় তাড়াক করে চোখ মেরে তাকায়। ইনায়া নেই। ঘরের চারপাশে চোখ বুলিয়ে ইনায়াকে না পেয়ে হতাশ হয়। ওপাশে শুদ্ধর চেঁচানোর ফাইজ উঠে বসে, বিরক্তি কণ্ঠে বলে, দেব না আমার বোনের খোঁজ তোকে। তোর বোন যে অটিস্টিক, বিয়ের আগে বলিসনি কেন? শুদ্ধ ভ্রু কুচকে বলে, অটিস্টিক মানে? আমার বোন বেশি হয়েছিল না কে? ওর জন্য হাজারটা সুপত্র ছিল। তোর মতো বিয়াদব শিয়ালের জন্যই তো আমার জাত কপাল পুড়ে গেল। ফাইজ রেগে বলে, এক খাবরা খাবি, বোনের আসলেই প্রবলেম রে। আমি বিয়ে করেও ভার্জিন এখনো, বুঝ একটু। শুধু বিরক্ত হলো এসব কি কথা। সেও বলল, তুইও একটু বোঝ শোনা, আমি তোর বোনের ভার্জিনিটি ঘেটে দিচ্ছি না বলে ও শুধু ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। ফাইজ বিরক্ত হয়ে বলল, আমার বোনের মারাত্মক জ্বর, আর তুই মজা নিস। তোর বোন তো এক সুস্থ সবল রমণী, অথচ আমি তার 2 ইঞ্চি কাছে যাইতে পারি না। শুধু কল কেটে দিয়েছে ফারার জ্বর শুনেই। ফাইজ হতাশ, ফাটা কপা তার। চলুক জীবন যেভাবে চলছে। মাইরা বেডের উপর বসে হাত দিয়ে তার পায়ের নখ খুঁড়ছে আর গুনগুন করছে কে জানো। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে, একটা টু শব্দও করল না। বেশ কিছুক্ষণ পর মায়রা বেড থেকে নামতে গেলে বেডের কোণা ইরফানের বুকে ধাক্কা খেয়ে বেচারি ঠাস করে পড়ে যায়। মৃদু আর্তনাদ করে সামনে তাকিয়েই ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকালো। দ্রুত শোয়া থেকে উঠে ভদ্রভাবে বসে বলে, আপনি কখন আসলেন? আপনি তো আচ্ছা পাবলিক লুকিয়ে চুরিয়ে আমার গুনগুনিয়ে গান শুনছিলেন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, তুমি কেন শুনেছিলে আমার গান? মাইরা অবাক হয়, ও মাগো, এই রোবট মানবের মুখে বুড়ি ফুটেছে। মেয়েকে রাগ দেখিয়ে বলল, আমি কখন শুনলাম? আপনিই তো নাচতে নাচতে এসে আমাকে শোনালেন। আমি তো জানতামই না আপনি গান গাইতে পারেন। ইরফান দুহাত প্যান্টের পকেটে দুহাত রেখে মায়রার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি গাইনি। মায়রা মাথায় হাত দিয়ে বলে, তাহলে কে গেয়েছে? বিড়বিড় করে। কি ধরিবাজ, চোখে দেখা জিনিস অস্বীকার করে। ইরফান ডান হাতের 2 আঙুলের সাহায্যে মায়রার কপালে একটা টোকা দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি গিয়েছি, বাট কমপ্লিটলি আনউইলিংলি ইউ কন্ট্রোল মি, জাস্ট লাইক এ স্টুপিড গার্ল। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যায়। মায়রা বোকা চোখে চেয়ে বলে, কন্ট্রোল করার জন্য রিমোট লাগে,
আপনি কিনে দিয়েছেন আমাকে সেই রিমোট? ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসল, বিড়বিড় করে। স্টুপিড লিটল গার্ল। কথাটা বলে ইরফান তার গতিপথ ঘুরিয়ে মায়রার কাছে এসে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। আরে কি করছেন? ইরফান কিছু বলল না। ওয়াশরুমে নিয়ে গিয়ে মায়রাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। মায়রা বুঝতে পারে তাকে গোসল করতে বলবে। ইরফান কিছু বলার আগেই সে বলে, আমি এখন গোসল করব না, আমার ঠান্ডা লাগছে। এখন তো সকাল, কলেজ থেকে এসে করব, সরুন। ইরফান মায়রাকে বাঁ হাতে তার হাত চেপে রেগে বলে, স্টুপিড, এক্ষুনি শাওয়ার নিবে। এসব স্টুপিড হ্যাবিট নিয়ে ঘোরাঘুরি করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মোছামুছি করতে করতে অসহায় কণ্ঠে বলে, না প্লিজ, আমার ঠান্ডা লাগছে। আপনার শরীরে রক্ত বেশি, তাই দিনে 100 বার গোসল করেন। আমার এত রক্ত নেই, ছাড়ুন তো। তীক্ষ্ণ চোখে মায়রার পানি চেয়ে ডান হাতে শাওয়ার ছেড়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান দু হাতে মায়রাকে নিজের সাথে চেপে মায়রার কানের কাছে মুখ নিয়ে শীতল কণ্ঠে বলে, ব্লাড বাড়ানোর মেডিসিন খাওয়াবো, ডোন্ট ওয়ারি। তুমি দিনে 100 বার শাওয়ার নেওয়ার প্রিপারেশন নাও। মায়রা মাথা তুলে ইরফানকে দেখতে চায়। পানির ঝাপটা চোখের উপর পড়ায় চোখ বন্ধ হয়ে আসে বারবার। তবুও ঝাপসা চোখে ইরফানকে দেখে বোকা চোখে প্রশ্ন করে ওঠে, কেন? ইরফান মায়রার মুখাবয়বে দৃষ্টি বোলায়। পানির কণা মায়রার মুখে একের পর এক ছুঁয়ে দিচ্ছে। তার নাক মুখ বেয়ে পড়া পানি কিছুটা মায়রার মুখে পড়ছে। ইরফান মোহিত চোখে মায়রার মুখপানি দৃষ্টি নিবদ্ধ করে রাখে। ঠোঁট বাঁকায় সামান্য, বিড়বিড় করে, স্টুপিড, বড় হও। কথাটা বলে মায়রার ভেজা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। শুদ্ধ ফারার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফারার দরজা আটকানো। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে বলে, তোর বোনকে দরজা খুলতে বল, মেজাজ খারাপ হচ্ছে বলে দিলাম। ফাইজ বিরক্ত হয়ে বলল, তুই রেগে গিয়ে কিছু একটা করেছিলি। কি করেছিলি রে? না বললে না বল, তোদের ব্যাপার। কিন্তু আমার বোন এত কেঁদেছে মানে মারাত্মক কিছুই হবে। তুই গতকাল আমার বোনটার খোঁজ না নিয়ে উল্টে বলেছিস সামিয়ানা টামিয়াকে বিয়ে করবি। এখন আমার বোনও রাগ করেছে। যা, তুই খেয়ে দে, বিদায় হো যা। শুদ্ধ কটমটো দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে, রেগে বলে, এই বেয়াদব, তুই ওকে খবর দিয়ে দরজা বন্ধ করিয়েছিস তাই না? ফাইজ শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দাঁত কেলিয়ে বলে, তো চুল ছোট হলেও বুদ্ধি আছে তোর। হাউ বুদ্ধি। শুদ্ধর রাগ লাগছে। তার সাথে মজা নিচ্ছে এই বেয়াদবটা। শুদ্ধ দরজা আলতো হাতে থাপ্পড় দিয়ে নরম কণ্ঠে বলে, ফারা পাখি, দরজা খুলো। ফাইজ চোখ ছোট ছোট করে বলে, এই, আমি তোর শালা, লজ্জা করে না আমার সামনে আমার বোনকে এভাবে ডাকতে? শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, না করে না, তোর লজ্জা করলে শার্ট খুলে মুখে ঢেকে রাখ। বেয়াদব, ইয়ানাকে আজকে নিয়ে যাব তারা। শুধু ফারহাকে একবার দেখে নে। কথার মাঝেই ফারা দরজা খুলে দেয়। শরীর দুর্বল হওয়ায় শুধু ঘুম পাচ্ছে। আর শুদ্ধর গলা পেয়ে মেয়েটা বেশ কিছুক্ষণ চুপ থাকলে এখন নিজেই খুলে দেয়। তার ভীষণ ইচ্ছে করছে শুদ্ধকে দেখতে। অসুস্থ শরীরে সব রাগ অভিমান চেপে শুদ্ধকে দেখতে দরজা খুলে দাঁড়ায়। শুদ্ধ দরজা খোলার শব্দ পেয়ে ফাইজকে বাদ দিয়ে দ্রুত পিছু ফিরে তাকায়। ফারা নিভু নিভু চোখে তাকিয়ে আছে, মুখ জুড়ে অসুস্থতার ছোঁয়া। শুদ্ধর বুকে ব্যথা হলো। দ্রুত ঘরের ভেতরে পা রেখে ফারাকে জড়িয়ে ধরে। ফারা চোখ বড় বড় করে তার সামনে দাঁড়ানো ভাইয়ের দিকে তাকায়। লজ্জায় দ্রুত চোখ বুঝে নেয়। ফাইজ হা করে তাকায় শুদ্ধর দিকে। এটা কি নির্লজ্জ। পেছন থেকে শুদ্ধর কলার ধরে টেনে বলে, এই বেয়াদব, আমার বোনকে ছাড়। বিয়ে না করে এসব কি ঘেঁষে শুরু করেছিস? শুদ্ধ ফারাকে ছেড়ে ফাইজকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে বলে, যা তোর বাবা মায়ের সাথে আলোচনায় বস, শোনা। আমি একটু পর আসছি। একটু শুধু ধরছি তোর বোনকে, আর কিছু করব না। যা, তুই আমার ভালো শোনা। বলেই ফাইজের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে দরজার দিকে। কি ফাজিল এটা ভাবা যায়। শুদ্ধ দরজা আটকে ফারাকে আবারও জড়িয়ে ধরে। ফারা ক্লান্ত স্বরে বলে, কি করছো? ছাড়ো আমায়। শুদ্ধ অপরাধীর সুরে বলে, সরি পাখি, এখনও তোমার গায়ে জ্বর বাঁধালে কিভাবে? ও আমার জন্যই তো। সরি ফারা পাখি, আর ওইসব ফালতু কাজ করবো না রেগে। ফারার চোখ ভিজে যায়। শুদ্ধ ফারাকে ছেড়ে ফারাকে কোলে নিতে গেলে ফারা শুদ্ধকে আটকে বলে, কি করছো? আমাদের বিয়ে হয়নি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, সবাই শুধু এটাই বলছে কেন আজকেই বিয়ে করব। চিন্তা করো না। ফারা নিজে নিজেই ধীর পায়ে তার বেডের উপর বসে। শুদ্ধ ফারার সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমার সাথে ঠিক করে কথা বলো তো ফারা পাখি। ফারা মাথা নিচু করে রইল। তেরা কণ্ঠে বলে, আমি তোমাকে বিয়ে করব না।
শুধু ফারার মাথায় হাত দিয়ে বলে, আরে এত দুঃস্বপ্ন দেখতে নেই পাখি, মন ভেঙে যাবে। কথাগুলো বলে ফারার পাশে বসে। কালকে যে ফারা গলায় ব্যথা পেয়েছিল সেটা দেখার চেষ্টা করে। ফারা বুঝতে পারে না শুদ্ধকে তার কাছে দেখেই রেগে দুর্বল শরীরে শুদ্ধকে ধাক্কা দেয়। শুদ্ধর মাথা নিচু ছিল, যার ফলে ফারার দেয়া ধাক্কাটা শুদ্ধর গালে থাপ্পড়ের মতো হয়ে যায়। শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকায় ফারার দিকে। ফারা নিজেও বুঝতে পারেনি, অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ তার চেয়ে অনেক বড়, সে শুদ্ধকে মারার কথা ভাবতে পারে না। এখন শুদ্ধকে তার থেকে সরাতে চেয়েছিল, উল্টো হয়ে গিয়েছে। শুদ্ধ মুহূর্তেই কেমন রেগে যায়। ফারা ভীত চোখে তাকায়, কালকের মতো কিছু করবে না তো। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে বেড়ে একটা লাথি দিয়ে বলে, থাপ্পড় দিলি কেন? বউ বানাবো বলে বউ তো বানাবোই, কিন্তু তার আগে তোর ট্যারামি ছুটিয়ে ছাড়বো আমি। বিয়ের কথা তোলাই কালকেও ট্যারামি করেছিস, সব ভুলে গিয়ে শুলে আসলাম, এবার একদম থাপ্পড় দিয়ে দিলি। বিয়াদব মেয়ে, বিয়াদবি ছেটাবো, ওয়েট। ফারা ঢোক গেলে কিছু বলতে চায়, তার আগে শুধু হন করে ঘর থেকে বেরিয়ে যায়। ফারা স্তব্ধ হয়ে বসে থাকে, চোখ দুটো ঝাপসা। মায়েরা তার কলেজ শেষে কলেজ গেট থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়ায়। ইরফানের জন্য অপেক্ষা করছে মূলত। মায়েরার ছটফটে মন দাঁড়াতে চায় না। আশেপাশে আরেকবার চোখ বুলিয়ে ইরফানের ভার্সিটির দিকে পথ ধরে। এই কলেজ থেকে ইরফানের ভার্সিটি যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। আগে এই কলেজটি এই কলেজের অপর প্রান্তে। মায়েরা একা একা পথ ধরে। ইরফান এই পথে তাকে নিতে আসবে, দাঁড়িয়ে থাকার চেয়ে হাঁটা ভালো। কিছু দূর যেতেই দুটো ছেলে বাইকের ওপর বসে কিসব বাজে বাজে কথা বলছে। সবই মায়েরার কানে আসে, থেকে থেকে তাকে নিয়েও বলছে। মায়েরা পিছু ফিরে একবার তাকায়, ছেলে দুটো তার দিকেই চেয়ে আছে। মায়েরার রাগ হলো, ইচ্ছে করলো ঝটপট থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতে। ভাবনাটা ভেবে উল্টো ঘুরে নিজের মাথায় একটা চাটি মারল। ধ্যাত, ওই ইরফানের থেকে সেও এখন অন্যদের থাপ্পড় দিতে দাঁত ফেলতে চাইছে। আবারও কয়েক পা এগোলে ছেলেগুলোর বেয়াদবি মার্কা কথা শুনে মায়েরা দাঁড়িয়ে পড়ে। তার পায়ে থাকা জুতো দুটোর দিকে তাকায়, সামান্য নিচু হয়ে পায়ের জুতো দুটো খুলে হাতে নেয়। এরপর ঘাড় বাঁকিয়ে ছেলে দুটোকে দেখলো তারা সিগারেট ফুঁকছে আর বাজে বাজে কথা বলছে। মায়েরার কি যে রাগ হলো, গ্রামে হলে তো এদের হাত পা ভেঙে দিত। শহর বলে একটু একটু ভয় পাচ্ছে, তবে দূর থেকে অ্যাকশন নেবে। ভাবনা অনুযায়ী খুব সূক্ষ্ম চোখে নিশানা অনুযায়ী হাতের দুটো জুতো ছেলে দুটোর দিকে ছুঁড়ে মারে। জায়গা মতোই লেগেছে, একদম ছেলে দুটোর নাক বরাবর। মায়েরাকে আর পাইকে, মেয়েটা খালি পায়ে দৌড় লাগায় সামনের দিকে। একবার পিছু ফিরে তাকায়, ছেলে দুটো মাত্র তার পিছু নিল। মায়েরা দৌড়ের গতি বাড়ায়, কিছু দূর গিয়ে আরেকবার পিছু ফিরে তাকালে সামনে কারো সাথে জোরে সোরে এক ধাক্কা খায়। সামনের দিকে তাকিয়ে মাথা তুলে ইরফানকে দেখে দ্রুত ইরফানকে দু হাতে জাপটে ধরে। ইরফান মায়েরার পেছনে থাকা ছেলে দুটোর দিকে তাকায়। ছেলে দুটো ইরফানকে দেখে থেমে গিয়েছে। ইরফানকে দেখে তাদের চোখে মুখে ভয় জড়ো হয়। ইরফান বাঁকা হেসে বিড়বিড় করে, বাস্টার্ড, ইউ আর ফিনিশড। এরপর দৃষ্টি ঘুরিয়ে মায়েরাকে বা হাতে আগলে নিয়ে ডান হাতে মায়েরার মাথা তুলে তাকায় মায়েরার দিকে। মায়েরার শ্বাস প্রশ্বাসের গতি প্রবল। ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে, ওরা তোমায় টাচ করেছিল? মায়েরা মাথা নাড়িয়ে না বোঝায়। ইরফান শান্ত হয়, গাল ছেড়ে দিয়ে মায়েরার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দিয়ে রাগান্বিত স্বরে বলে, কলেজ থেকে বের হতে নিষেধ করেছিলাম না? স্টুপিড গার্ড, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলবো। মায়েরা চোখ নামিয়ে নেয়। পাশ থেকে সৌভিক অবাক হয়ে বলে, কিরে ইরফান, এটা তোর কে? সেই বাচ্চা বউটা নাকি? মায়েরা ইরফানকে ছেড়ে দেয়, কিন্তু ইরফান ছাড়লো না। বিরক্ত চোখে সৌভিকের দিকে তাকায়। সৌভিক মায়েরার দিকে চেয়ে হেসে হেসে বলে, এত সুন্দর বউ কোথায় পেলি? ইরফানের চোয়াল শক্ত হয়। মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কিন্তু চেঁচালো না। মিনমিন করে বলে, নামান নামান, হাই হাই, অনেক মানুষ। ইরফান ভাবলেশীনভাবে মায়েরাকে তার গাড়িতে বসিয়ে দেয়। বাঁ হাতে মায়েরার গাল চেপে দাঁতের দাঁত পিষে বলে, এখান থেকে এক পা বাইরে রেখেছিস তো তোকে খুন করবো, স্টুপিড গার্ড। মায়েরা কেঁপে ওঠে। ইরফান গাড়ির দরজা লাগিয়ে সৌভিকের সামনে এসে দাঁড়িয়ে বলে, চোখ নিচে রাখবি। আফটার অল চোখ তুলে নেওয়ার অভিজ্ঞতা আমার একটু বেশি আছে। সৌভিক হেসে বলে, তুই আবার কার চোখ তুলেছিস? সবচেয়ে বড় কথা, কার জন্যে? ইরফান ঠোঁট বাঁকালো একটু। সৌভিক হেসে বলে, এসব বাদ দে। তুই যে এখানে বউয়ের সাথে জড়াজড়ি করলি, অনেক স্টুডেন্ট তো দেখছে তোদের। আমিও তোর ছোটোখাটো একটা সূত্র। বাল্যবিবাহের খবর তো এবার ছড়িয়ে যাবে, তুই চাকরি হারাবি। ইরফান ভাবলেশীনভাবে উত্তর দেয়। আই ডোন্ট কেয়ার।
একটু থেমে বাঁ হাত প্যান্টের পকেটে রেখে ডান হাতে শফিকের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আই থিঙ্ক ইউ উইল বিকাম ব্লাইন্ড ভেরি সুন। কথাটা বলে শফিককে একটা ধাক্কা দিয়ে গটগট পায়ে তার গাড়ির দিকে যায়। খুবই লো ভয়েসে শীষ বাজায়, ঠোঁটের কোণে বাঁকা হাসি। ইরফান খুব লো ভয়েসে শীষ বাজাতে বাজাতেই মায়েরার পাশের ড্রাইভিং সিটে এসে বসে। মায়েরা পানির পর থেকে পানি খাচ্ছিল। হঠাৎ ইরফানের শীষ কানে আসতে বেচারি ইরফানের দিকে চেয়ে কেসে ওঠে। ইরফান নিজেকে স্বাভাবিক করে ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরার মুখে পানি ছিল, কেসে ওঠায় মুখ থেকে পানি ছিটকে ইরফানের মুখে গিয়ে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, ডান হাতে মুখ চেপে ধরে। হায় আল্লাহ, এই লোকটার সাথেই শুধু অঘটন ঘটতে হয়। এমনিতেই কেমন রেগেছিল, দাঁত ফেলার বদলে খুন করতে চেয়েছে। এখন তাকে কি করবে? ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, বড় হবে না তুমি? মায়েরা অসহায় মুখ করে তাকায়। সে তো বড়ই, ভুল করে কিছু হয়ে গেলেও এই লোক তাকে শুধু বলতে থাকে বড় হবে না, বড় হবে না। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি বড় হয়েছি, আপনি চশমা কিনুন। এত বড় আমিকে শুধু ছোট দেখেন। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানির কণা মুছে নেয়। মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আর ইউ শিওর? মায়েরা মাথা উপর নিচ করে হ্যাচু সূচক সম্মতি দেয়। ইরফান ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়, গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘোরায়, ঠোঁট বাঁকায় সামান্য, দৃষ্টি রাস্তার পানি রেখে ঠান্ডা গলায় বলে, ওকে, ভেরি সুন প্রুফ নিয়ে নেব। মায়েরা বোকা চোখে তাকিয়ে থাকে ইরফানের দিকে। হাতে থাকা পানির পর থেকে আরও কিছুটা পানি খেয়ে নেয়। এরপর পানির পটটি ব্যাগে রেখে দুপা সিটের ওপর তুলে বসে। পায়ের মোজা খুলে সিটে মাথা এলিয়ে শান্তিতে চোখ বুঝে নেয়। একটু পর কিছু একটা ভাবতেই তড়াক করে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফানকে একা একা কথা বলতে শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। কানে ফোন নেই, দু হাতে গাড়ি স্টিয়ারিং ঘোরাচ্ছে, তাহলে একা একা কার সাথে কথা বলছে? ভাবনা অনুযায়ী মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে গিয়ে দেখার চেষ্টা করে ইরফান কি করছে। বেচারি সঠিকভাবে কিছু করতে তো পারে না। ঠাস করে ইরফানের কোলের ওপর মুখ থুবড়ে পড়ে যায়। ইরফান কথা বলতে বলতে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার দু পায়ের ওপর উপুর হয়ে থাকা মায়েরার দিকে। মায়েরা দ্রুত মাথা তুলে বলে ওঠে, সরি সরি। কথাটা বলেই দ্রুত তার সিটে ঠিক হয়ে বসতে গেলে ইরফান বাঁ হাতে মায়েরাকে টেনে তার কোলে বসায়। ড্যাশবোর্ডের ওপর থেকে ফোন নিয়ে লাইন কেটে আবারও ফোন সেখানে রেখে দেয়। মায়েরা ঢোক গিরে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, সরি, আসলে আমি চোখ চেক করছিলাম আপনি পাগল হয়ে গেলেন কিনা। ইরফান সাথে সাথে বলে ওঠে, হয়েছি। মায়েরা অবাক হয়ে বলে, কি? ইরফান বাঁ হাতে মায়েরার মাথার সামনের দিকে ঘুরিয়ে দেয়। দৃষ্টি সামনে রেখে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, পাগল। মায়েরা কি বলবে বুঝলো না। এই লোকটা কি সত্যি সত্যি পাগল হলো নাকি? নিজেই নিজেকে পাগল বলছে। ইরফান বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ডান হাতে কানের ব্লুটুথ খুলে গাড়ির ড্যাশবোর্ডের ওপর রাখে। মায়েরা বোকা চোখে দেখলো ইরফানের ফোনের পাশে ব্লুটুথ রাখলো ইরফান। এবার বুঝলো আসল কাহিনী। ধ্যাত, তার মাথায় এটা আসেনি কেন? ইরফান মায়েরার হিজাবের নিচ দিয়ে তার বাঁ হাত ঢুকিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠার আগেই ইরফান মায়েরার গলা চেক করে মৃদু স্বরে বলে, শীত লাগছে? মায়েরা ঢোক গিরে ইরফানের হাত তার গলায় বিচরণ করছে। মায়েরা উসখুস করে। ইরফানের হাত ধীরে ধীরে গলা থেকে নিচের দিকে নামতে নিলে মায়েরা হিজাবের উপর দিয়েই ইরফানের হাত তার দু হাতে ধরে মিনমিন করে বলে, কি করছেন? ইরফান ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, দৃষ্টি রাস্তায়, গম্ভীর গলায় বলে, আমাকে বলনি কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। অনেকক্ষণ থেকে এসি চলছে, সে তো বেশিক্ষণ এসি সহ্য করতে পারে না, কিন্তু এই লোকটা তো ঘেমে যায়। মায়েরাকে চুপ থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আনসার করছো না কেন? হঠাৎ ধমকে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইস, এই লোকটা আজ তো এক খবিশ। শুধু ধমক দেয়। ইরফান গাড়ির এসি অফ করে গাড়ির গ্লাস নামিয়ে দেয়। এরপর ফুস করে শ্বাস ফেলে মৃদু স্বরে বলে, ছেলে দুটো কি করেছিল তোমায়? মায়েরা বিচার দেওয়ার মতো করে বলে, জানেন ওরা খুব খারাপ। আমাদের গ্রামেও এমন বখাটে ছেলে ছিল ওদের মতোই। আমি ক্লাস 10-এ ওঠার পর স্কুলেই যেতে পারতাম না ওদের জন্য। এত ডিস্টার্ব করতো পথে। প্রায় 3 মাসের মাথায় সেই ছেলেগুলো আর জ্বালায়নি। সবচেয়ে বড় কথা, ওরা কানা হয়ে গিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে, একটি চোখ ভালো ছিল। মায়েরা কথার তালে বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা ওই একটা চোখ দিয়েও আমাকে আর কখনো দেখেনি। ডিস্টার্ব করা তো দূর, কিভাবে যে এমন
বলতে বলতে মায়রা থেমে যায়, কিছু একটা ভেবে অবাক হয়ে বলে। ইরফান মায়রার আড়ালে এক পেশে সামান্য হাসে, গলা নামিয়ে বলে, আই নো এভরিথিং। বেশ কিছুক্ষণ চুপ থেকে লোকটা তো সে গ্রামে যেত, জানতেই পারে। এটা ভেবে মায়রা এসব ভাবনাকে বিদায় দিল। মনে পড়ল তার তো কলেজের জুতো নেই, সে ছুঁড়ে ফেলেছে। এখন কলেজে কি পরে আসবে? ঘাড় বাঁকিয়ে ইরফানকে দেখে আবদার করে বলে, আমাকে একজোড়া জুতা কিনে দিবেন? ইরফান আর চোখে একবার তাকায় মায়রার দিকে। মায়রা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। ইরফান ছোট করে বলে, দিব। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। প্রায় 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে ইরফান একটি শো স্টোরের সামনে গাড়ি সাইড করে। মায়রা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। ইরফান বেশ কিছু সময় চুপচাপ বসে রইল, ডান হাতে মায়রার মুখটা উঁচু করে ধরে। মায়রা ঘুমের ঘরে একটু কেঁপে ওঠে, আবারও গভীর ঘুমে তলিয়ে যায়। ইরফান মায়রার ঠোঁটের নিচে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে আলতো চাপ দেয়। মায়রা শব্দ করে শ্বাস ফেলে, চোখে মুখে বিরক্তির আভা ফুটে ওঠে। ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি রেখা, মৃদু স্বরে বলে, মাই বার্ড ফ্লাওয়ার। ইরফান মায়রাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। এরপর মায়রার দিকে কিছুটা ঝুঁকে মায়রার মাথার হিজাব আলগা করে দিয়ে মায়রাকে ভালোভাবে রেখে গাড়ির ডোর শব্দবিহীন লাগিয়ে দেয়। এরপর শু স্টোরের দিকে এগিয়ে যায়। মায়রার কলেজে পড়ার জন্য 4 জোড়া ক্যানভাস শু, 4 জোড়া স্নিকার শু আর 4 জোড়া অক্সফোর্ড শু চুজ করে নিয়ে নেয় ইরফান। এরপর শু স্টোরে ঘুরে ঘুরে 4 জোড়া বুটস, 4 জোড়া লোফার শু, 5 জোড়া পাম্প শু, মোট 25 জোড়া শু নিয়ে নেয়। এরপর আবারও চোখ বুলিয়ে ব্ল্যাক কালারের আরও 5 জোড়া শু নিয়ে নেয়। এরপর ইরফান শুগুলোর বিল মিটিয়ে একজন লোক দ্বারা সবগুলো শু গাড়ি পর্যন্ত আনিয়ে নেয়। ইরফান গাড়ির ডিকি খুলে দিলে লোকটি সবগুলো জুতোর বক্স ডিকির ভেতর রেখে দেয়। ইরফান আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত পায়ে গাড়ির ডোর খুলে মায়রাকে 2 হাতে আগলে নিয়ে এসে সিটে বসে ঘুমন্ত মায়রাকে তার কোলে বসালো। মায়রা নড়ে চড়ে আবারও ঘুমে তলিয়ে যায়। যিনি জুতার বক্সগুলো ইরফানের ডিকিতে তুলে দেয় তিনি জানালার কাছে এসে শব্দ করে কিছুটা রেগে বলে, আজব ভাই তো আপনি, টাকা না দিয়ে। কথার মাঝে ইরফান জানালার ফাঁক দিয়ে তার ডান হাত বাইরে বের করে লোকটির কলার থেকে আরেকটু নিচের শার্টের অংশ চেপে ধরে রাগান্বিত চোখে তাকায়। কণ্ঠ নিচু করে দাঁতে দাঁত চেপে বলে, গলায় এত জোর কেন? দেখছিস না ও ঘুমাচ্ছে? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকালে ইরফান রেগে বলে, বাস্টার চোখ নিচে, আদারওয়াইজ চোখ তুলে নেব। ইরফানের কণ্ঠ খুবই ক্ষীণ, তবে কঠোর শোনায়। লোকটি এ পর্যায়ে একটু ভয় পায়, চোখ সরিয়ে নেয় দ্রুত মায়রার থেকে। মায়রা নড়ে চড়ে উঠতে ইরফান লোকটির শার্ট ছেড়ে মায়রার দিকে তাকায়। লোকটি এবার নরম কণ্ঠে বলতে নেয়, স্যার আমার টাকা। ইরফান ডান হাত উঁচু করে লোকটিকে থামিয়ে দেয়। লোকটি থেমেও গেল। এতক্ষণে এইটুকু বুঝেছে ইরফান খুব বেশি সুবিধা নয়। ইরফান মায়রাকে শান্ত হতে দেখে তার ওয়ালেট থেকে একটা 1000 টাকার নোট লোকটির দিকে বাড়িয়ে দেয়। ভদ্রলোক ভদ্রতার সহিত বলে, স্যার খুচরো নেই। ইরফান মৃদু স্বরে বলে, এরপর গাড়ির গ্লাস উঠিয়ে দেয়, গাড়ির এসি ছেড়ে দেয়। এরপর ডান হাতে মায়রার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। বাঁ হাতে মায়রার কপাল কিছুটা উঁচু করে গলার ভাঁজে লেগে থাকা ঘাম মুছে দেয়। মায়রা ঘুমের ঘোরে এত নড়াচড়া পেয়ে ভীষণ বিরক্ত হয়, চোখে মুখে বিরক্তির ভাঁজ। ঘুমের ঘরে বিড়বিড় করে ডাকে, শিশুওয়ালা। ইরফান সাথে সাথেই প্রতিউত্তর করে, বলো বার্ড ফ্লাওয়ার। মায়রা অস্পষ্ট স্বরে ঘুম ঝরানো কণ্ঠে আওড়ায়, তুমি আমার শিশুওয়ালা। ইরফান কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। ইরফানের কেমন অস্থির লাগলো মায়রার মুখে তুমি ডাক শুনে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মায়রার শুকনো ঠোঁট জোড়ায় একটা গাঢ় চুমু আঁকে। মায়রা কেঁপে ওঠে। ইরফান 2 হাতে মায়রাকে তার বুকে চেপে ধরল। মায়রা ঘুমে বিভোর। ইরফান ঠোঁট চওড়া করে হাসে। মায়রার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদু স্বরে বলে, ইয়া বার্ড ফ্লাওয়ার, আই অ্যাম ওনলি ইয়োর্স, দ্য হুইসলার। এরপর ইরফান সোজা হয়ে বসে মায়রার দিকে তাকায়। মায়রা পিট পিট করে চোখ মেলে তাকায়, চোখে মুখে ঘুমের ভন্না। মায়রা ইরফানকে ঝাপসা দেখে, ঘুম জড়ানো কণ্ঠে আধো আধো স্বরে বলে, কিছু বললেন? ইরফান মায়রাকে চোখ খুলে দেখে নিজেকে স্বাভাবিক করে নিয়ে গভীর গলায় বলে, নো। মায়রার আবারও চোখ বুঝে আসে, ভীষণ ক্লান্ত লাগছে। তবুও কোনো রকমে নিজেকে সামনে ইরফানের বুক থেকে উঠে বসে। দুলতে দুলতে ডান দিকে ঠাস করে পড়তে নিলে ইরফান দ্রুত মায়রাকে আগলে নেয়। বাঁ হাতে মায়রার মাথা তার বুকে চেপে মৃদু স্বরে বলে, স্টুপিড গার্ল, ঘুমাও।
এরপর গাড়ি স্টার্ট দেয় ইরফান। মায়রাও আর নড়াচড়া করলো না, আবারও ঘুমিয়ে গেল। মায়রা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর বই নিয়ে ব্যালকনিতে গিয়ে একটু একটু পড়াশোনা করে। একটু পরপর বাগানের দিকে তাকায়, যেখানে ইরফান কত ভাবে যে ব্যায়াম করো সেই ঘন্টাখানেক হলো। মায়রা 2 মিনিট বইয়ের দিকে তাকিয়েছে, 10 মিনিট ইরফানকে দেখেছে। কিছুক্ষণ পর ইরফানকে আর দেখতে না পেয়ে ঘরে চলে আসে। হঠাৎ মনে পড়ে তার কলেজের জুতো কেনা হয়নি। ঘরে এসে ইরফানকে না দেখে হতাশ হলো। তাহলে কি তার আজ কলেজ যাওয়া হবে না? ঘর থেকে বেরিয়ে গেলে রিতার সাথে দেখা হয়। মায়রা রিতার হাত ধরে বলে, চলো রীতা আপু, আজ আমরা সারাদিন গল্প করি। আমার কলেজ যাওয়া হবে না। কেন? আমার জুতো নেই, তোমার ইরফান ভাইকে কিনে দিতে বলেছিলাম, দেয়নি। কিপটা লোক, একজোড়া জুতোই তো চেয়েছি। মায়রার কথায় রিতা হেসে ফেলল। মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটা নতুন জুতার র্যাকের সামনে দাঁড় করিয়ে বলে, এই পুরো র্যাক ভর্তি জুতো তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ায় দেখতে পারোনি? মায়রা জুতোর র্যাক খুলে দেখলো আসলেই এইটা ভর্তি জুতো। বেশ কয়েকটা বক্স চেক করে অবাক হলো। রিতাকে সহ আরও 2জন কাজের মেয়ে সহ মায়রা সবাই যে যে কয়টা পারলো হাতে হাতে করে ইরফানের ঘরে নিয়ে যায়। ইচ্ছেটা মায়রার, সে সবগুলো এখন পরে পরে দেখবে। মেঝেতে সব রাখা হলে মায়রা সবগুলো জুতো বক্স থেকে বের করে। বক্সগুলো এক সাইডে রেখে সবগুলো জুতো সাজিয়ে রাখলো। এতগুলো জুতো একসাথে দেখে তার মনে হচ্ছে সে হকারি করতে নেমেছে। শুধু এটা ঘর না হয়ে রাস্তা হলে একদম মিলে যেত। মায়রা মাথায় হাত দিয়ে জুতোগুলোর সামনে বসে আছে। পুরো 30 জোড়া জুতো। এতগুলো জুতো কার জন্য কিনেছে? ভাবনা রেখে মায়রা একটা একটা করে জুতো ট্রাই করতে লাগলো। প্রতিটা জুতো পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। 3 ধরনের জুতো, যেগুলো কলেজের জন্য, বাকিগুলো এখানে ওখানে পরার জুতো। মায়রা একজোড়া জুতো পরে আয়নার সামনে স্টাইল করে হাঁটছে। পরনের ওড়নাটা খুলে রাখলো, এটা ডিস্টার্ব করছে। চুলগুলো খোপা করে নিয়েও হাঁটাহাঁটির ঠেলায় খুলে গিয়েছে। মায়রা জুতো পরে র্যামশোয়ের মতো করে হেঁটে হেঁটে আয়নার সামনে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে, মুখে হাসি। ইরফান ঘরের দরজার সামনে বেশ খানিকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। মায়রার কার্যকলাপ নিশ্চুপ হয়ে দেখছে। মায়রা ঘুরে ঘুরে নিজেকে দেখছে। এখানে কালো জুতোর সংখ্যা সবচেয়ে বেশি। মায়রার সবগুলো জুতোই ভীষণ পছন্দ হয়েছে। লাস্ট জুতো চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায়, আবারও কোমর এদিক ওদিক করে হাঁটে। ইরফান 2 হাত আড়াআড়ি ভাবে বুকে গুজে মায়রাকে সূক্ষ্ম চোখে পরখ করে। মায়রার ঢং করে হাঁটা দেখে বেশ কয়েকবার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটেছে। মায়রার লাস্ট জুতো পরে কোমরে বাঁ হাত রাখে, ডান পাশ আয়নার দিকে হয়ে দাঁড়িয়ে সামনের দিকে একটু হাঁটে। এরপর চুলগুলো ঝাড়া দেওয়ার মতো করে ডান দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। দৃষ্টি পেছন থেকে চলে যায়। দরজায় ইরফানকে দেখে মায়রার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত পিছন ফিরে জিহ্বায় কামড় দেয়। চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান ঠোঁট প্রসারিত করে হাসে। মায়রা দ্রুত জুতো খুলে পিছু ফিরেই দৌড়ে গিয়ে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। এখন কি করবে? সব মান সম্মান শেষ। এই লোকটা এসেছে তাকে একবার বলেওনি। পিছু ফিরলে ইরফানকে তার কাছে দেখে আবারও চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় ঘোরাতে নিলে ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়। মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে, আসলে আমি দেখছিলাম। থেমে যায়। তার কি যে লজ্জা লাগছে। একটু পর নিজেকে সামনে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে এসে দুজনের চোখাচোখি হয়। মায়রা মিনমিন করে প্রশ্ন করে, এতগুলো জুতা কার জন্য কিনেছেন? ইরফান সাথে সাথে উত্তর করে, জাস্ট ফর ইউ। মায়রা অবাক হয়ে বলে, এতগুলো কিনেছেন কেন? ইরফান মায়রার কপালের বাম পাশ থেকে ডান পাশে বুড়ো আঙুল আলতো হাতে ঘোরায়। মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মাই উইশ পছন্দ হয়েছে? মায়রা কথার তালে খুশি হয়ে বলে, ভীষণ। এটা বলে কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় মেয়েটা। মাথা নিচু করে নেয়। ইরফান সূক্ষ্ম হেসে ছোট করে বলে, গুড গার্ল। এরপর উল্টে ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসে। ছোট করে একটুখানি শীষ বাজায়। মায়রার বুক ধরফর করে। তার প্রিয় শীষ ইরফানের উন্মুক্ত ফর্সা ঘামযুক্ত পিঠটার দিকে তাকিয়ে থাকে। ইরফানকে তার সবভাবেই খুব ভালো লাগে। ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে ফারা ভার্সিটিতে পা রেখে এদিক ওদিক চোখ ঘুরিয়ে শুদ্ধকে খোঁজে। মেয়েটার গায়ে হালকা জ্বর। গতকাল শুদ্ধ তাকে ভুল বুঝেছে। এরপর থেকে ফারা কতগুলো যে কল করেছে শুদ্ধকে, শুদ্ধর কোনো রেসপন্স পায়নি। গতকাল ভার্সিটি আসতে পারেনি, জ্বর বেড়েছিল খুব। আজ একটু কম লাগছে। যদিও তার মা আসতে নিষেধ করেছিল, সে শোনেনি। শুদ্ধকে সে নিজে থেকে কল দিত না সেভাবে।
তাদের এই অনুভূতির একদম প্রথম প্রথম ফারা দিনে হিসাব ছাড়া কল করতো শুদ্ধকে এটা ওটার বাহানায়। শুদ্ধ প্রথম দিকে তাকে ভীষণ অ্যাভয়েড করতো, কতটা মনে আসতেই চোখের কোণে জলকণার আবির্ভাব হলো। মাথা নিচু করে হাঁটতে লাগলো। সেই দিনের কথাগুলো ভাবলে হাসি পায়। ভীষণ পাগলামি করতো শুদ্ধর সাথে একবার কথা বলার জন্য। এরপর যখন একটু একটু বুঝতে শুরু করেছিল শুদ্ধকে, তখনই মিষ্কার জন্য শুদ্ধ তাকে থাপ্পড় মারল। এরপর থেকে ফারার অভ্যেস বদলে যায়, পাগলামি টাগলামি লাগাম টানে। শুদ্ধ তাকে সবসময় অন্য মেয়েদের নিয়ে নয়তো তাকে তিরস্কার করে কথা বলতো, কিন্তু কালকের মতো এতটা অ্যাভয়েড কখনো করেনি। কোথা থেকে শাহেদ দৌড়ে এসে ফারার পাশে দাঁড়িয়ে বলে, কি রে, কখন আসলি? ফারা মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে, তুই আমার থেকে 100 হাত দূরে থাকবি। শাহেদ অসহায় মুখ করে বলে, আমি আবার কি করলাম? তোর জন্যই তো শুদ্ধ ভাই। যায় ফারা। দূর থেকে নুসরাত দৌড়ে এসে ফারার পাশ থেকে বলে, আরে শুধু ভাই কষ্ট পায়, তিনি কষ্ট পেলে আমাদের ফারহা বেবিও কষ্ট পায়, বুঝিস না? ফারা রেগে তাকালো নুসরাতের দিকে। কিছু না বলে ধূপধাপ পা ফেলে তার ক্লাসরুমের দিকে যায়। সাজিদ শাহেদের দিকে তাকিয়ে বলে, তুই মেয়েদের গায়ের উপর পড়িস কেন? তোর জন্য ওর সাথে শুদ্ধ স্যারের ঝামেলা হচ্ছে। নুসরাত আর শাহিদ একসাথে বলে ওঠে, এই যে আসছে আমাদের মহৎ ভদ্র সুশীল বিদ্যাসাগর কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে তার ক্লাসের দিকে পথ ধরে। নুসরাত আর শাহিদ একসাথে হেসে ওঠে। ফারার মন খারাপ। আজ শুদ্ধর ক্লাস নেই। কখন ক্লাস শেষ হবে সে শুদ্ধর সাথে কথা বলবে। ছটফটানি মন নিয়ে মেয়েটা প্রথম ক্লাস শেষ করলো। এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে যায়। পেছন দিক থেকে তার ফ্রেন্ডের ডাক শুনল না, ফিরেও তাকালো না। ফারার আশেপাশে চোখ বোলায়। মূলত শুদ্ধকে খুঁজছে। হাঁটতে হাঁটতে শুদ্ধর অফিস রুমের দিকে চলে এসেছে। শুদ্ধ তার অফিস রুমের দিকে হেঁটে যাচ্ছিল। ফারা এক প্রকার দৌড়ে শুদ্ধর পেছনে গিয়ে ডাক দেয়, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়, তবে পিছু ফিরল না। ফারা আবারও অপরাধীর ন্যায় বলে, শুদ্ধ ভাই, আমি সরি। শুদ্ধ পিছু ফিরে তাকায়, রেগে বলে, এখান থেকে যাও ফারহা, এটা তোমার বাসা নয়, এটা ভার্সিটি। ফারা অসহায় কণ্ঠে বলে, শুদ্ধ ভাই আমার কথাটা। শুদ্ধ ধমক দেয়, ফারহা আমি কিন্তু থাপ্পড় দিয়ে দিব যে কোনো টাইমে, এখান থেকে যাও। ফারার চোখ জোড়ায় জলকণা চিকচিক করে। সে মানল না। দুপা এগিয়ে এসে ভাঙা গলায় ডাকে, প্লিজ শুদ্ধ ভাই একবার। শুদ্ধ এবার আগের চেয়েও জোরে ধমক দেয়, ফারহা যাবে তুমি নাকি মার খাবে? ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ ফারাকে এখনো এখানে দেখে আবারও ধমক দেয়, ফারহা তুমি একটা বিয়াদব নারী, বুঝেছো? যাও এখান থেকে। ফারার চোখ টই চুম্বুর পানি নিয়ে মাথা তুলে তাকায়। কিছু বলার জন্য মুখ খুলতে নিলে শুদ্ধ এবার বেশ কড়া একটা ধমক দেয়। ফারা কেঁপে ওঠে। শুদ্ধ তার অফিস রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। ফারা মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল। শুদ্ধ যদি দরজা খুলে সেই আশায়, কিন্তু শুদ্ধ দরজা খুলল না। ফারা নীরব অশ্রু সাথে নিয়ে এগিয়ে গিয়ে ভার্সিটির মাঠের এক কোণায় নিরিবিলি একটা জায়গায় বসে। কিছুক্ষণের মাঝে ফারার পাশে নুসরাত এসে বসে। অবাক হয়ে বলে, এখানে একা কি করছিস? তোর যে ক্লাস ছিল। ফারা মাথা নিচু করে বিরক্ত হয়ে বলে, আমি এই স্যারের ক্লাস করি না। কেন? কারণ এই সৌভিক স্যার একটা বিয়াদব। নুসরাত অবাক হয়ে বলে, কেমনে জানলি? দেখতে তো ভালোই লাগে। ভেতরে ভেতরে কালোতে ভরা। সৌভিক স্যারকে ফারার একদম পছন্দ নয়। একদিন তাদের বাড়ি গিয়েছিল ওই সৌভিক, তাকে বাজে কথা বলেছিল। শুদ্ধ সেদিন রেগেছিল খুব। তখন ফারা চিনত না এই স্যারকে, কারণ তাদের ক্লাস নিত না তখন। পরে তার ভাইয়ের থেকে এই সৌভিক স্যারের ব্যাপারে শুনেছিল। নুসরাত ফারার কাঁধে হাত দিয়ে বলে, এবার কাঁদছিস কেন? ফারার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। নাক টেনে কালকে শুদ্ধকে থাপ্পড় মারার ঘটনা বলে। শুদ্ধ তার সাথে কথা বলছে না সেসব বলে। নুসরাত এক হাতে ফারাকে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, এত কান্না করার কি আছে? সবাই একটু একটু ঝামেলা হয়, তাই বলে হাত পা ছড়িয়ে কাঁদতে হবে? এমনি ঠিক হয়ে যাবে। শুধু স্যার এমনিতেও ভালো আছে। ফারা নাক টেনে নুসরাতের দিকে তাকিয়ে রেগে বলে, তুই শুদ্ধ ভাইকে ভালো বলছিস কেন? নুসরাত গায়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, নিতে যাচ্ছি না তোর জামাইকে, রিল্যাক্স ফারহা বেবি। ফারা কান্না মাখা গলায় বলে, শুদ্ধ ভাই আগে কখনো এমন করেনি। আমি ইচ্ছে করে থাপ্পড় দিইনি, সত্যি। নুসরাতের মায়া লাগলো। ফারাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, একটু রেগে আছে, ঠিক হয়ে যাবে। কান্না অফ করতো। শুধু চেয়ারে গা এড়িয়ে দিয়ে হঠাৎই হেসে ফেলল। এই ফারার তেরামি এভাবে ছুটবে জানলে কত আগে এইসব ডোজ দিত। কি সাংঘাতিক কাজ করেছে, তাকে থাপ্পড় মেরেছে।
এসব মানবে না তো, বউ কেন মারবে? শুদ্ধর মেজাজ বেশ ভালো চওড়া ছিল। ফারাকে কাঁদতে দেখে একটু ঠান্ডা হয়েছে। পকেট থেকে ফোন বের করে ফাইজকে কল করে। রিসিভ হলে শুদ্ধ ডেকে ওঠে। দোস্ত বল। কই তুই? কাজে এসেছি। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, কাজে ডাকতে গিয়েছিস? ওয়াও, হাউ কিউট শালা। অতপর লজ্জা পাওয়ার ভান করে বলে, কি দুষ্টু রে ভাই, যেই বললাম তোর বোন ওর ভার্জিনিটি ঘেটে নেওয়ার জন্য কেঁদে কুটে অস্থির, অমনি পরের দিন ভাই হয়ে বোনের কান্না সহ্য করতে না পেরে বোনের ভার্জিনিটি নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস। তোর মতো ভাই তো ঘরে ঘরে দরকার সোনা। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, আমি ফারার বড় ভাই। শুদ্ধ হাসি হাসি মুখ করে বলে, কি কিউট বড় ভাই রে তুই, শালা হিসাবে তো আরো ভেরি ভেরি কিউট। আমাকে শালা বানানোর জন্য কি সুন্দর উঠে পড়ে লেগেছিস? আমার তো বিয়ের শেরওয়ানি বানানো হয়নি সোনা, তোর বোন আমাকে শার্ট প্যান্ট পরে বিয়ে করবে। ফাইজ হতাশ। এই বেয়াদব কোথা থেকে উঠে এসেছিল? শুদ্ধ এবার কিছুটা সিরিয়াস হওয়ার ভান করে বলল, সুন্দর দেখে একটা কাঁচি আনিস বুঝলি, কাঁচি টাক হলে কিন্তু বিয়ে করব না। ওর হাওয়া লেগে যদি আমি টাকটুক হয়ে যাই তখন আবার আরেক জ্বালা। ফাইজ ও পাশ থেকে হেসে ফেললো। অতপর বলে, তোর বিয়েতে আমি টাক কাজই খুঁজে খুঁজে আনবো, শালা বান্দর। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে তাকে। অতপর বলে, বলছি তোর বোনকে একটু স্যাড সং পাঠাতো। কেন? আরে তোর বোনের ঘাড়ের টেরা রগে একটু টান দিয়েছি, বেচারি কষ্ট পাচ্ছে। তোর বোনটার কি কষ্ট, ওকে একটু স্যাড সং পাঠাসো না। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, তুই আবার আমার বোনের পিছে লাগছিস? ওকে কিন্তু এবার আমি সত্যি সত্যি বিয়ে দিয়ে দেবো আরেকজন যার জায়গায়। শুধু চেয়ারে হেলান দিয়ে আফসোসের সুরে বলে, ইয়ানাটার জন্য সে কষ্ট হচ্ছে জানিস না, তোর পাছার মানচিত্র পাল্টে দিলে বেচারিটা কতই না কাটবে। নতুন নতুন জামের এই হাল আমার বোনটা কি করে মেনে নিবে। ফাইজ ওপাশ দাঁত কিরমির করে শুদ্ধ হেসে বলে, পদ্ধতিটা কি বর্ণনা দেওয়া শুরু করব? ফাইজ কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে শব্দ করে হাসে, এরপর একটু থামে। ফারার সাথে এভাবে কথা বলে খারাপ লাগছে, কিন্তু এই মেয়েটাকে সোজা করতে হবে বিড়বিড় করে। কত জ্বালাই সে ফাড়া পাখে, এবার একটু তুমিও চলে যাও, আমি সুযোগ বুঝে ওপর থেকে পানি ছিটিয়ে দিব। স্বামীটা আসলেই বহুত ভালো, কিন্তু ওর প্রতি তো বোনের ফিলিংস আসে। কথাগুলো বলে নিজেই হেসে ফেলল। ইরফান আর অন্তরার ব্যাপারটা আজ কিছুটা অনুধাবন করলো। ভাবুক ভঙ্গিতে বলল, ফিলিংস ব্যাপারটা অদ্ভুত, হুট করেই কার প্রতি যেন এসে যায়। শালা আমাদের মনটাও বেইমানি করে, আমাদের খবর না দিয়েই হুট করে একজনের ওপর পিছলা খায়। চোখ বুঝে কপালে আঙুল টোকাতে টোকাতে বিড়বিড় করে, আমার এক পিস ফাড়া পাখি, কত ভালোবাসি গো তোমায়। ফারা চুপচাপ দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। ডেইলি শুদ্ধ তাকে ডাকে, কিন্তু আজ ডাকলো না, বরং একবারও তাকালো না ফারার দিকে। ফারার চোখ আবারও ভিজে যায়। সে আবারও শুদ্ধর দিকে এগিয়ে গেলে শুদ্ধ তার আগেই তার গাড়িতে উঠে বসে। ফারাকে সরাসরি অ্যাভয়েড করলো। একটুও সময় নষ্ট না করে শুদ্ধ গাড়ি স্টার্ট করে। সামনের আয়নায় রাস্তার পাশে দাঁড়ানো ফারাকে দেখে একটু হাসে। পকেট থেকে ফোন বের করে ইরফানকে বলে ফারাকে নিয়ে তাদের বাড়ি যেতে। ফারা বেশ অনেকক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। এরপর উল্টো পথে একা একা হাঁটতে থাকে, মাথা নিচু। একটু পর পর চোখের পানি মুছে নেয়। মাথা কেমন যেন ঘুরছে, জ্বর বেড়েছে হয়তো। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎই ফারার হাত ধরে কেউ জোরে টান দেয়। ফারা দ্রুত মাথা তুলে মায়রাকে দেখে অবাক হয়। মায়রা ভীত কণ্ঠে বলে, কিভাবে হাঁটছিলে আপু? এক্ষুনি তোমাকে ওই গাড়ি মেরে দিচ্ছিল। ফারা দ্রুত চোখ মুছে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। অতপর বলে, তুমি এখানে? মায়রা পেছন দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওই তো আমার কলেজ, তুমি এই দিকে এসেছো যে? ফারা মৃদু স্বরে বলে, এমনি। মায়রা ফারার চোখে মুখে লাল দেখলো। ফারার হাত ধরলে অবাক হয়ে বলে, আপু তোমার গায়ে তো জ্বর। ফারা মাথা নেড়ে বলে, প্রবলেম নেই। মায়রা আশেপাশে তাকালো। ইরফান যে কই ভাবলো এগিয়ে যাওয়া যাক। অতপর ফারার হাত ধরে বলে, আসো আপু, উনি এক্ষুনি চলে আসবে, তোমাকে রেখে আসবে, এসো। ফারা নিষেধ করলো না। ফাইজা বাসায় নেই, শুদ্ধ তো নিয়ে গেল না। ইরফান তার বড় ভাইয়ের মতোই, উল্টো সে ইরফানকে বললেই ইরফান তাকে পৌঁছে দেবে। মায়রা রাস্তার ডান পাশে, বা পাশে ফারা। মায়রা সামনের দিকে একবার রাখতেই হঠাৎ জোরে সোরে এক ধাক্কা খেয়ে রাস্তার মাঝে পড়ে যায়। ফারা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত মায়রার দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে মায়রার কাঁধ ধরে বলে, মায়রা ঠিক আছো? মায়রা চোখ খিচে নিয়েছে। হাঁটুতে আর হাতের তালুতে বেশ ব্যথা পেয়েছে।
সাথে কোমরেও মনে হয় ভালোই ব্যথা পেয়েছে। বেশ অনেকটা বেগ বহিয়ে দুহাত পিছ ঢালা রাস্তা থেকে দূরে বসে। নাসিম দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় মায়রাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়, বিচলিত কণ্ঠে বলে। পরিচিত কণ্ঠ পেয়ে মায়রা মাথা তুলে তাকায়। নাসিমকে দেখে বুঝলো এই লোকের গাড়ির সাথে ধাক্কা খেয়ে এসে পড়েছে। বিরক্তি কণ্ঠে বলে, না আঙ্কেল, খুব আরাম পেয়েছি। নাসিম তবদা খেয়ে চেয়ে আছে, অদ্ভুতভাবে আওড়ায়। মায়রা নাসিমের এক্সপ্রেশন দেখে মাথা নিচু করে একটু হাসল। এই লোকটাকে তার বরাবরই বিরক্ত লাগে, কেমন অদ্ভুত নামে ডাকে। ফারাব বোকা চোখে একবার মায়রার দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। মায়রা একা একা উঠতে নিলে নাসিম নিচু হয়ে মায়রাকে ধরতে নেয়, সাথে বলে। মায়রা কিছু বলার আগেই ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে, ডোন্ট টাচ হার। ইরফানের কথা শুনে নাসিমের হাত থেমে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। মায়রা ফারা দুজনেও তাকায় ইরফানের দিকে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা কিছু বলল না, তার হাত পা কোমরের সবকিছুর অবস্থা খারাপ সে বুঝতে পারছে। ইরফান মায়রাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়, বিচলিত কণ্ঠে বলে, কোথায় লেগেছে? বলতে বলতে মায়রার হাতের বোরখা গুটিয়ে দেয়। মায়রা হাত উল্টে দেখালো ইরফানকে কোনোই অংশে চামড়া উঠে গিয়েছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নেয় দ্রুত। এরপর মায়রার দু হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। মায়রা পিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ করে মায়রার দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আর কোথায় লেগেছে? মায়রা কথার তালে বলে ওঠে, কোমরে, হাঁটুতে। এটুকু বলেই থেমে যায়। ইরফান মায়রার বোরখা ওপর দিকে তুলতে নিলে মায়রা দ্রুত ইরফানকে আটকে বলে, না 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 না, ব্যথা পাইনি, ভুল বলে ফেলেছি। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়রার দিকে, হঠাৎই রেগে বলে, স্টুপিড, মিথ্যা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মাথা নিচু করে নেয়, সে কোনো দুঃখে এই পাগল লোকটাকে সব বলতে গেল। মায়রা মিনমিন করে বলে, প্লিজ বাড়ি গিয়ে পায়ে মলম লাগাবো, ফারা আপু বাইরে দাঁড়িয়ে আছে। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, সো হোয়াট? কথাটা বলে বোরখা উঠিয়ে মায়রা পা থেকে পায়জামা উপর দিকে ওঠাতে চায়, কিন্তু পারল না। মায়রার পরনে চুরি পায়জামা, এটা তো উপরে উঠে না। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বলে, এটা কি পরেছো? মায়রা রেগে বলে, দেখতে পাচ্ছেন না এটা পায়জামা? ইরফান চোখ ছোট ছোট করে মায়রার দিকে তাকিয়ে রেগে বলে, লিটল গার্ল হয়ে আমাকে রাগ দেখাচ্ছ? মায়রা মাথা নিচু করে মুখ বাঁকায়। রাগ মনে হয় শুধু এই লোকেরই আছে, আর মানুষের রাগ সব হাওয়ায় ফেসে গেছে। ইরফান পায়জামার উপর দিয়েই মায়রার পায়ে হাত রেখে গম্ভীর গলায় বলে, এটা খোলো। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, রেগে বলে, আপনি তো আচ্ছা অসভ্য লোক, দেখছেন না আশেপাশে কত মানুষ? আপনার বন্ধুও তো আছে, সবার সামনে আমাকে কাপড় খুলতে বলছেন, অসভ্য লোক একটা। মায়রার কথা শুনে ইরফান আশেপাশে তাকিয়ে বুঝলো ব্যাপারটা। বা হাত ধরে রাখা ফার্স্ট এড বক্স ড্যাশবোর্ডের উপর রেখে মৃদুস্বরে বলে, ইটস ওকে, বাট আমি এখনো অসভ্যতামের ফার্স্ট স্টেপই ফুলফিল করতে পারিনি, সো আই এম স্টিল এ জেন্টলম্যান। কথাটা বলে সোজা হয়ে দাঁড়ায়। মায়রা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে রয়। ইরফান গাড়ির ডোর লাগিয়ে গট পায়ে এগিয়ে গিয়ে ফারাকে ছোট করে বলে, গাড়িতে বসো। ফারা ইরফানের কথা মেনে এগিয়ে এসে গাড়িতে উঠে বসে। এরপর ইরফান নাসিমের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিম মৃদু স্বরে বলে, নাসিমের কথা শেষ করার আগে ইরফান নাসিমের মুখ বরাবর একটা ঘুষি মেরে দেয়। নাসিম কিছুটা দূরে ওঠে। ইরফান দু হাতে নাসিমের শার্টের কলার ধরে দাঁতের দাঁত চেপে বলে, ওকে এই নামে ডাকতে নিষেধ করেছি না? কোন সাহসে ওকে টাচ করতে যাচ্ছিলি? তোর হাত আমি ভেঙে দেবো নাসিম। নাসিম নীরবে চেয়ে থাকলো ইরফানের দিকে। ইরফান নাসিমকে ধাক্কা মেরে আঙুল উঁচিয়ে বলে, লাস্ট ওয়ার্নিং করছি, ওর থেকে কোটি কোটি মাইল দূরে থাকবি, নয়তো তোকে ছাড়বো না আমি। নাসিম মৃদু হেসে বলে। ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, ওর চেয়েও করুণ অবস্থা করব। নাসিম হেসে ফেলল। ইরফান এবারও রেগে গিয়ে নাসিমকে আরেকটা ধাক্কা দেয়। নাসিম হাত উঠিয়ে বলে। ইরফান কিছু বলতে গিয়েও থেমে যায়। উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, ঠিক যেমন তুই সাহেলের মতো অমানুষ হতে পারবি না। নাসিম অসহায় চোখে চেয়ে রইল। দৃষ্টি ঝাপসা হলো, খানিকটা বিষাদ সুরে বিড়বিড় করল,